বছর বয়স হয়ে গেল, ভাগ্য হারিয়ে চ্যাম্পিয়ন হবো। পুরো মোহনবাগানের জেলায় থাকি, সবাই আওয়াজ দেয়, সবাই আওয়াজ দেয়। 22 বছর পর চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, এই কথাটা এই মুহূর্তে আমরা যারা হেসে বলছি তাদের মধ্যে একজন শ্যামল মজুমদার। সেদিন স্টেডিয়ামে দাঁড়িয়ে ভীষণভাবে কেঁদেছিলেন এবং আবেগ তাড়িত হয়ে বারবার বলেছেন যে আমার বোধহয় এই জন্মে আর এই ট্রফিটা দেখে যাওয়া হলো না। সেটা ভেঙেছে এবং বলেছেন আমাকে যারা এতদিন পর্যন্ত আওয়াজ দিতেন তাদের উদ্দেশ্যেই কান্না ছিল, তাদের আওয়াজটা কষ্ট পেয়ে কান্না ছিল। আজকে সেই মোহনবাগান ডেরাতে যিনি বলেছিলেন যে আমার আশেপাশে সবাই মোহনবাগান, আমি একা ইস্ট বেঙ্গল, আজকে তার বাড়িতে রয়েছি শ্যামল মজুমদারের বাড়িতে। একটু কথা বলবো ওনার সঙ্গে, উনি কি ভাবছেন এখন এবং সেদিনের সেই আবেগ আজকে কতটা তাকে উদ্বুদ্ধ করছে। চলুন দেখা যাক। জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল। আমি কোনোদিনও ভাবিনি ইস্ট বেঙ্গল 62 বছর বয়স হয়ে গেল, 63 বছর, 22 বছর বয়স চ্যাম্পিয়ন। এত আনন্দ, এত আনন্দ জীবন। একজন ছেলে আবার আমাকে জড়িয়ে ধরে ইস্ট বেঙ্গলের স্কার্ফটা আমায় দিয়ে দিয়েছিল, সেইটা গলায় পরিয়ে এসেছিলাম, মোড়ের মাথায় দাঁড়িয়ে রইলাম, চারদিক দেখলাম পুরো শুনশান, মানে শ্মশানের নিস্তব্ধতা যাকে বলে। আর এত কথা শুনেছিলাম যে সিজন শুরু হলেই বলতে এই আবার মন খারাপ করা দিন আসছে, মানে ইস্ট বেঙ্গল হারবে, মোহনবাগান জিতবে, এরম বিষয়টা। ওইসব ভিডিও দেখে তারপরে অনেক মোহনবাগান সমর্থক ফোন করে বলছে অভিনন্দন, আমরা এতদিন ভাবিনি, যাই হোক একটা ক্লাব করছিল, আমরা ইস্টবেঙ্গলকে অভিনন্দন, লাললুদ অভিনন্দন, এসব বলছে। প্রতিটা মুহূর্তেই আমি বাইরে বেরোলেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কথা, এত আওয়াজ, আমি আর পারছিলাম না নিতে। আমি ভেবেছিলাম আর হবে না, তারা কেউ নেই, তারপরে এলাকা জুড়েই ফাঁকা আর কি ছিল, মানে একা এখন রাজত্ব করছে, একা রাজত্ব করছে, বুক ফুলিয়ে মোড়ের মাথায় ঘুরে বেড়াচ্ছে। একটা গেঞ্জি আমি ওকে দিলাম, আমরা ছোটবেলা থেকেই ইস্টবেঙ্গল ছাড়া কিছু বুঝি না। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। 22 বছর পর যখন মাঠে ওই বাঁশিটা বাজলো কি মনে হলো? তখন যেটা মনে হচ্ছিল যে আদৌ কি সত্যি ঘটনা ঘটলো, নাকি রেফারি আবার বাঁশি বাজিয়ে বললো খেলা দেবে, ফাউল দিল, খেলা আবার হবে। মাঠে যখন সবাই শুয়ে পড়লো তখন ভাবলাম না, যেটা ভাবিনি যে সারা জীবনে যে ঘটনা ঘটবে, ইস্টবেঙ্গল ক্লাব ISL চ্যাম্পিয়ন হবে, যেটা ভাবিনি। 12 বছর ধরে খেলছি ইস্টবেঙ্গল ক্লাব, তো ভাবিনি কোনো দিন, সেটা সত্যি ঘটেছিল। তারপরে তো আমি চারদিকে তাকিয়ে আমার আশেপাশে যারা বসেছিল VIP গ্যালারিতে, অনেক সমর্থকই দেখলাম দৌড়ে সব নিচে মাঠে ঢুকে গেছে। আমি তখন ওই মুখ বয়ে বুঝে কাঁদছিলাম, তারপর চিৎকার শুরু করলাম, বুকের চরম যন্ত্রণা আর কি অনুভব করছিলাম। প্র্যাকটিক্যালি মানে লাস্ট এই পরশু দিনের এই ইন্টারকাশি ম্যাচের আগের 15 দিন বাড়ির কারোর সঙ্গে আমি ভালোভাবে কথাও বলতাম না, খেতেও পারতাম না, একটু গুম হয়ে গেছিলাম। আর বিশেষ করে ইন্টারকাশি ম্যাচের দিন একদম সারা দিন কাজে গেছি, কাজে গিয়েও তাড়াতাড়ি করে এসেছি, চুপ করে শুয়েছিলাম যে আজকেও হাতছাড়া হয়ে যাবে, একটা আশঙ্কা ছিল। আর গোল যখন করে দিল ওরা, তখন তো আরও সেটা হয়েছিল খুব স্বাভাবিকভাবেই। আর এত ট্রোল, এত মানে ঘটনা ঘটেছে আমার ক্ষেত্রে, ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে, আমার যারা অ্যাসোসিয়েট রয়েছে, যে আমার পেশাগত বা আমার এলাকা, মোহনবাগান এলাকায় থাকি, এত মুহূর্তে আওয়াজ দিয়েছে, বাড়ির সামনে এসে বোম ফাটিয়ে যাওয়া, মানে এগুলো সহ্যের বাইরে ছিল আর কি। তো একটা বিশাল আনন্দ হয়েছে। তো কোনোদিন কান্না করে দিয়ে বেরোয়নি, হাত পা ছুটতাম, ডিগবাজি দিতাম, এই ঘটনাগুলো ঘটেছে। আসিয়ান কাপের পর নিজের মেঝেতেই ডিগবাজি দিচ্ছে, সব ঘটেছে, কিন্তু কেঁদে ফেলবো আনন্দে এটা হয়নি। তারপরে দেখছি যে এই ঘটনাটা ঘটে গেছে, তো মাঠে সবাই মোবাইল নিয়ে ছবি তোলে, কে কী তুলছে না তুলছে। অনেক পরে দুজন ছেলে, ইয়াং ছেলে এসে আমাকে জড়িয়ে ফড়িয়ে ধরে বলছে কাকু
তুমি এবারে ঠান্ডা হও, ইস্টবেঙ্গল জিতেছে, ঠান্ডা হও, এটা বলছে। তারপরে বাড়িতে এসছি, এসে করেছি, করে খবর পেলাম যে এরম আমার ছবি ভাইরাল হয়েছে। আমার মেয়ে ওপর থেকে এসে দৌড়ে দৌড়ে দেখো মোবাইলে কি বেরিয়েছে, বলে খবরটা দিল আর কি। এইভাবেই জানলাম। মন্দিরতলার মতো একটা এলাকা, মানে এখানে পুরোটাই মোহনবাগান সমর্থক। একটা বাড়ি, যে বাড়িটা লাল হলুদ রং। এই গলিটায় সেদিন যখন ঢুকলেন, সেই 22 বছর পর, যেটা আপনি বলছিলেন যে স্বপ্নেও হয়তো ভাবেননি, একটা সময় মনে হচ্ছিল যে আর হয়তো জিততে পারবে না, সেই রাতে যখন ঢুকলেন মোহনবাগান এরিয়াতে, কি মনে হয়? মোহনবাগান এরিয়া তখন শ্মশানে পরিণত হয়েছে। আমার ইচ্ছে ছিল, আমি সেদিন একজন ছেলে আবার আমাকে জড়িয়ে ধরে ওই ইস্টবেঙ্গলের স্কার্ফটা আমায় দিয়ে দিয়েছিল, যদিও আমার বাড়িতে আমাকে দিয়েছে লোকজন, আমি আলমারিতে রেখে দিই। আমি কোনোদিন ওই এমনি গেঞ্জি টেঞ্জি পরে যাই, মোহনবাগান ম্যাচে তো নীল সবুজ, সবুজের নীল এসব গেঞ্জি পরে যাই, অবধারিত লাল হলুদ পরি না, অন্য খেলার লাল হলুদ পরে যাই। তো সেই দিন ছেলেটি দিয়ে দিয়েছিল, সেইটা গলায় পরিয়ে এসেছিলাম, মোড়ের মাথায় দাঁড়িয়ে রইলাম, চারদিক দেখলাম পুরো শুনশান, মানে শ্মশানের নিস্তব্ধতা যাকে বলে সেই ঘটনা। অথচ সেই দিনই যদি ঠিক উল্টো ঘটনাটাই ঘটতো, পাড়ায় এসে দেখতাম উৎসব হচ্ছে, মাইক বাজে, সামনের যে মাঠ আছে, মাঠটার কালারটা দেখবেন আপনারা, ওইটা সবুজ মেরুন করে দিয়েছে। যদিও আমাদের ক্লাবের ছেলে, ইয়াং ছেলেরা এটা করেছে, জোরজার করেই করেছে, সেই নিয়ে আমার সঙ্গে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। ওই মাঠে ফিক্সড হচ্ছে, হচ্ছে, এগুলো দেখতাম। যাই হোক, ওই আবার একবার ওই মোড়ের মাথা থেকে চিৎকার করে এলাম, শ্মশানের নিস্তব্ধতা। বাড়িতে এসে তারপরে সবাই মিলে হুল্লোড় করা, আনন্দ করা। বাড়িতে কচু পাতা ফেলা হচ্ছে। আর 72 সালে থেকে ওই করেছি, 72 থেকে 75, যেহেতু একই সঙ্গে আমার খালি তখন ইস্টবেঙ্গল জিততো, এটাই স্বাভাবিক। আর আমি ওই একটা জার্সি পরে গিয়ে মোড়ের মাথায় বাজি ফাটাতাম, ওরা দেখেছে। এবার 76 সালে বাড়ির সামনে এসে বাজনা নিয়ে কচু পাতা ফেলা, তারপর 76 সালের পর থেকে 80-র দশক পর্যন্ত ফেলেছে। তারপরে এখন আর ওইটা করে না, এখন যেটা করে এই ফটাস করে দুটো চকলেট বোম ফাটালো, ফাটিয়ে চলে গেল, এগুলো হয়, এগুলো করে আর কি, এগুলো সহ্য করতে হয়। সহ্য করেছিলাম বলেই, আর এত কথা শুনেছিলাম যে সিজন শুরু হলেই বলতো এই আবার মন খারাপ করা দিন আসছে, মানে ইস্টবেঙ্গল হারবে, মোহনবাগান জিতবে, এরম বিষয়টা। মন খারাপ করা দিন আসছে, শ্যামলদা কী করবে জানি না। তো সিগনিফিকেন্টলি ওই আমার আবেগের ওই বিস্ফোরণ, আমি তো নিজেও জানি না কেন ওরম হলো, কেন কাঁদলাম। ওইসব ভিডিও দেখে তারপরে অনেক মোহনবাগান সমর্থকও ফোন করছে, ফোন করে বলছে অভিনন্দন, আমরা এতদিন ভাবিনি। যাই হোক, একটা ক্লাব করছিল, আমরা ইস্টবেঙ্গলকে অভিনন্দন, লাল হলুদ অভিনন্দন, এসব বলছে। প্রায় 100-র ওপর টেলিফোন বিভিন্ন জায়গা থেকে, সারা পশ্চিমবাংলা থেকে, বিহার থেকেও এসছে। তার মোহনবাগান সমর্থক আছে, ইস্টবেঙ্গল সমর্থকও আছে, সবাই মিলেই ফোন করেছে আর কি। তো পরে আমার ভাবছি যে কেন এটা হলো, এটা না হলে বোধহয় ভালো হতো। তবে আবেগ যদি না থাকে, এমনিই কোনো মানুষ বাঁচে না, যে কোনো মানুষই। আমার মনে হয় একটু বেশি হয়ে গেছিলো ইস্টবেঙ্গল নিয়ে আবেগটা। সেটা কি এই এতদিনের একটা খরা, যেটা সবাই হয়তো একটা সময় বিশ্বাস করতে শুরু করেছে ইস্ট বেঙ্গল আর পারবে না, এই যে ধরে থাকা, মানে হতেই তো পারতো যে ঠিক আছে জিতছে না, আমি একজন নর্মাল সমর্থক হিসেবে থেকে যাই, এই আবেগটা নাই দেখালে পারি, এইটা তো আসেনি। সেই দিন যাবার সময় মনে হচ্ছিল যে আজকে যদি কোনো রকমে যেতে, আর ইস্টবেঙ্গলের নিয়ে খবরও রাখবো না, খেলাও দেখবো না, সমর্থক থাকবো, খেলাও দেখবো না, খবরও দেখবো না। কারণ আর আজকে যদি জিতে যাই তাহলে ওই একটু আধটু রাখবো, আর এই আবেগটাকে ধরে রাখতে পারছিলাম না। আমার বুকে একটা কষ্ট হচ্ছিল যে আর মনে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান বাজবে, ছেড়ে দেবো, আর এই ব্যাপারটা নাক গলাবো না। শরীরের মধ্যে এমন কষ্ট হচ্ছিল। খিদে ফিদে খাওয়া দাওয়া তো কম বয়সে বন্ধ হয়ে যেত, খেতাম না। তো এখন ওইগুলো কেটে গেছে। আরও ইস্টবেঙ্গল এই 22 বছর ধরে হেরে হেরে ওগুলো সব কেটে গেছে। ইস্টবেঙ্গলের হকি খেলা, ক্রিকেট খেলা, মহিলাদের ফুটবল খেলা সবই দেখতে যেতাম। শেষ ক বছর ধরে কিছুই যাই না। সেই ইস্টবেঙ্গল ক্রিকেট ইডেনে খেললেও দেখতে যেতাম, অন্য জায়গায় খেললেও দেখতে যেতাম, এরকমই ছিলাম। আর যাই হোক, তো এখন যাই প্রত্যেকটা ম্যাচই, ফুটবল খেলা সেই কলকাতা মাঠের লিগ খেলা হোক আর এই ISL-এর কলকাতায় যেগুলো হয় সব ম্যাচই দেখি। বাইরে আমি যেতে পারি না, যাওয়ার মতো অবস্থাও নেই, আমার সময়ও নেই। এই সেদিন কাঁদতে কাঁদতে বলছিলেন ওরা এতদিন আমাকে আওয়াজ দিয়েছে, এই ওরাটা কারা? ওরা হচ্ছে বিশেষত আমার এলাকার যারা লোকজন আছে, আমার যারা সিনিয়র আছে, আর আমার
পেশাগত, আমি পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি পেশাগত যারা আছে তারা মানে এরকম কোনো ডাক্তারবাবুর কাছে গেছি, একদল ছেলে জড়ো হয়েছে আর বলছে যাই করো এবারও 9 নম্বরে, এবারও 9 নম্বরে শেষ করবে। তারপরেই এই ডুরান্ডের আগে ঘটনাটা ঘটেছিল, 2-4 জন মিলে বলছিল, তাতে আবার আমার কোম্পানির যে বস তাতে আবার তালও দিচ্ছিল। তারপরেই ওই ডুরান্ডের ম্যাচটা ইস্টবেঙ্গল জিতলো। তারপরেই ছেলেটা ফোন করে যায়, শ্যামলদা বসে ওই দিন ওরমভাবে না বললে ভালো হতো, তোমায় ওরম বললাম, দেখো ইস্টবেঙ্গল জিতে গেল। তো প্রতিটা মুহূর্তেই আমি বাইরে বেরোলেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কথা, এত আওয়াজ আমি আর পারছিলাম না নিতে। আমি ভেবেছিলাম আর হবে না, বেঁচে থাকতে ইস্টবেঙ্গল পারবে না, কারণ যে টাকা দরকার আইএসএল ফুটবল খেলবার জন্য সেটা আমাদের যারা এখন ইনভেস্টার তাদের আছে কিনা বলতে পারবো না। তা মোহনবাগানে যেভাবে খরচ হয় সেই খরচটা কতটা করতে পারবে, আর সমান মানে খেলোয়াড় না আনলে যেটা সম্ভব না, এটাই। এই যে এত ট্রোল, এত হতাশা, এত সারাদিন যেটা বলছেন যে আমি বেরোলেই এই জিনিসটা হতেই তো পারতো যে মানে আমি আর এই খেলাটা দেখলাম সমর্থক হতে হবে, আমাকে লোকে দেখে জানবে, এটা তো নাও থাকতে পারতো। কোন জায়গা থেকে মনে হলো যে না এটা ধরে থাকবো, এখানে আমি বেরিয়ে যাবো না এখানে? না, ইস্টবেঙ্গল আবেগটা বাংলাদেশের লোক, আমরা বাবা ঢাকা, মা বরিশাল, আর বাড়ি শুদ্ধ ইস্টবেঙ্গল আমরা ভাবতেই পারি না। সেদিন ছোট্ট ঘটনা, ওই দিনই রাত্রিবেলা আমার মেয়ের বিয়ের দেখাশোনা চলছে, তো আমার বউ বলছিল যে ভালো ছেলে পেলে সে মোহনবাগান ইস্টবেঙ্গল আমরা কিছু দেখবো না। তো আমার মেয়ের জেদ ধরে বললো যদি ইস্টবেঙ্গল না হয় তাহলে আমি বিয়েই করবো, মোহনবাগানের লোকের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার, তাতে তোমরা আমার বিয়ে দাও দেবে না দাও না দেবে। তাই যাই হোক, এটা পুরো বাড়ির মধ্যেই ছিল, তো ওই জন্য আর ইস্টবেঙ্গল ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আমার বাড়ি বা আমি কিচ্ছু ভাবতে পারি না, অন্য কিচ্ছু ভাবি না, শুধু ইস্টবেঙ্গল ভাবি। এই যে জেনারেশন যেটা বলছেন যে আপনার পরের প্রজন্ম, আপনার মেয়ে বলছে যে বিয়েই করবো না যদি ইস্টবেঙ্গল না হয়, নিজে মাঠে যান এখনো, নতুন ছোট ছোট ছেলে মেয়েরা আসে যারা হয়তো ইস্ট বেঙ্গলের সাপোর্টার বা মোহনবাগানের সাপোর্টার, সেই জেনারেশন আর আপনাদের জেনারেশন, এই সমর্থকদের কিছু বদল হয়েছে? বদল তো খানিকটা হয়েছে, তখনও মাঠে গালিগালাজ চলতো, সেই কালকেও মাঠে ছিলাম, গালিগালাজ চলতো, কিন্তু তখনও মহিলারা মাঠে খুব একটা আমি সেই সময় দেখিনি। মহিলা 1-2 জন আসতো ইস্টবেঙ্গলের সমর্থক, দেখতাম গ্যালারিতে, ইস্টবেঙ্গল মেম্বারশিপ গ্যালারিতে, আমি তখন এরিয়ান গ্যালারিতে যেতাম। কিন্তু এখন অনেক মহিলারা এসছে, ইনভলভমেন্ট বেড়েছে, এখন অনেক আধুনিকতা এসছে, ফিফো এগুলো তো আমরা কিছু দেখিনি। সল্টলেক স্টেডিয়ামের উদ্বোধনের দিনও আমি মাঠে ছিলাম, ভারত চীন সম্ভবত নেহরু কাপের খেলা ছিল, সেটাও গেছিলাম, অলমোস্ট হেঁটেই গেছিলাম, মাঝে একটুখানি বাসে চাপা, আর ফেরার সময় ট্রেনে উল্টোডাঙ্গা থেকে শিয়ালদা থেকে বাড়ি হেঁটে এসেছিলাম। তো ফুটবলটা নিয়ে বরাবরই ভাবি, তো তখন মহিলারা মাঠে যেত না, এখন যাচ্ছে, বাচ্চা মেয়েরা যাচ্ছে, ভাবছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, আরও বেশি ক্যাম্পেন হচ্ছে, আরও বেশি জানা যাচ্ছে অনেক কিছু। আমি ফেসবুকের মধ্যে থাকলেও ফেসবুকে অ্যাক্টিভেট নেই, ওই যারা যা করে আমি সেগুলো রাখি, সেইগুলো দেখে নিই, ব্যাস ওইটুকুনি। সেদিন প্রথম ফোন কাকে করেছিলেন? প্রথম ফোন করবার আগেই আমার ছোটদা আছে ওপরে, আমার দাদা তখন ছিল সম্ভবত কৌচানিতে, ও আমাকে ফোন করেছে, ও ওখান থেকে ভিডিও কল করেছে, তো আমি তো তখন ইয়ে করিনি, তাও আমি ফোন করিনি, আর তারপর ও সঙ্গে সঙ্গে আবার ফোন করলো, না ওর ফোনটা কেটে গেল, তখন আবার আমি ওকে ফোন করলাম, বলে তুই কী করছিস? আমি বললাম এই আছি, প্রাইজ দেওয়া হলে চলে যাবো। এই মুহূর্তে লোকে যেভাবে আপনাকে দেখেছে সেটা হচ্ছে ওই আবেগ তাড়িত হয়ে যাওয়া, ওইভাবে বলা, এবং সত্যি কথাগুলো ভীষণ সামনে আসে যে আর হয়তো দেখে যেতে পারবো না, এই যে কোথাও গিয়ে একটা হেরে যাওয়ার ভয় খানিকটা গ্রাস করেছিল, সেখান থেকে জয়ে ফেরা, এখন কি মনে হচ্ছে? 2 দিন কেটে গেছে, এখন তো খুব ভালো লাগছে, মনে হয় সব পেয়ে গেছি, আর কিছু না পেলেও আমার আর কিছু যায় আসে না। ইস্টবেঙ্গল ক্লাব আর কোনো দিন না জিতলেও আমার কিছু যায় আসে না। এই আইএসএল ট্রফি ভারতবর্ষের সবচেয়ে বড় ফুটবলের মানে 1 নাম্বার মানে যে ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, এরপরে আর কিছু না পেলে আমার আর কিছু যায় আসে না। এবারে বেঁচে থাকলাম, হলো না হলো, কিন্তু বড় পাওনা সেদিন পেয়ে গেছি, আর জানি না আর পাবো কি না, কিন্তু এখন খুব ভালো লাগছে, প্রতিটা মুহূর্তেই ভালো লাগছে। গত 15 দিন যেরকম গুম হয়েছিলাম, একটা মনে চরম অশান্তি, নিজের
কাজে, পেশাগত কাজে সব জায়গাতেই একটা চরম অশান্তি। আর সেই জায়গাটা কেটে গেছে, এখন বুকটা হালকা হয়ে গেছে আর কি। আমি জানি না আর হবে না, আর হবে কিনা আমি জানি না, কিন্তু যা পেয়ে গেছি আর আমার দরকার নেই। আমি অল্পে সন্তুষ্ট ছেলে বরাবরই। বিরিয়ানি কোনোদিন খাইওনি, আর ওই বিরিয়ানির লোক না, আমি ডাল ভাতের লোক। আমি অল্পতেই সন্তুষ্ট। ইস্টবেঙ্গল ক্লাব এই এত বড় প্রাইজ পেয়েছে, পুরস্কার পেয়েছে, এটা আমার কাছে আবেগের, আনন্দের। এইটা যেমন একটা জায়গা যেটা আপনি হয়তো বলছেন যে আর আমার লাগবে না, আমার এটা হয়ে গেছে। এত ম্যাচ দেখতে যান, এত খেলা দেখতে মাঠে যান, এত ঘটনা, যেটা আপনি বলছিলেন পা ভেঙে গেছিল, সেই অবস্থায় আমি লাফিয়ে পড়েছিলাম। আপনার দেখা সেরা ম্যাচ কোনটা, বা তার যদি কোনো অভিজ্ঞতা আপনি একটু বলেন? আমি তো অনেকগুলো খেলা দেখেছি, এখন ঠিক একটা সঠিকভাবে বলা যাবে না। একটা ম্যাচ এর আগে আমার খানিকটা হয়েছিল মাঠে, অনেক বছর পরে, তখন সেই মোহনবাগানই জিততো। আলেহান্দ্রো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারালো, ওইটা একটা দেখা সেরা ম্যাচ। আর লিগ চ্যাম্পিয়নের ম্যাচগুলো দেখেছি। আর লাস্ট যে ডার্বিটা দেখলাম, ওটা একটা মারাত্মক ম্যাচ। ওই ম্যাচটায় যে কী করব, একবার ভাবছিলাম যে মাঠ থেকে নেমে চলে যাই, আমি একটু জায়গাটা চেঞ্জ করলে যদি কিছু হয়। তারপরে কি করব ঠিক ভেবে পাচ্ছিলাম না, ভাবতে ভাবতে খেলাটা শেষ হলো। ওটা একটা সেরা ম্যাচ, লাস্ট যে ডার্বিটা হলো, একটা অন্যতম সেরা ম্যাচ আর কি দেখেছি। আপনার দেখা ইস্ট বেঙ্গলের সেরা ফুটবলার কে এখনো পর্যন্ত? ইস্টবেঙ্গলে অনেক, আমি যাদের খেলা দেখেছি তার মধ্যে অনেকেই ভালো, যার মধ্যে সুধীর কর্মকার রাইট ব্যাকে দেখেছি। অশোকলাল ব্যানার্জির গায়ে কাদা লাগতো না, জার্সিতে কাদা লাগতো না, এরমভাবে খেলতো। মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, এদের প্রত্যেকেই। তবে আমার মনে হয় সব থেকে সেরা বোধ হয় সুধীর কর্মকার। ওই রকম রাইট ব্যাক যে ভারতবর্ষের হয়েও অন্য রকম খেলেছিল, এবং ইস্টবেঙ্গল ক্লাব যখন বিদেশি টিমের সঙ্গে খেলেছে, ওই কোরিয়ার বিখ্যাত ক্লাবগুলোর সঙ্গে খেলেছে, সেই সময় যে ডিফেন্ডিং করেছিল। মাঝে এক বছর চলে গেছিলো মোহনবাগানে, প্রচুর দুঃখ পেয়েছিলাম। তো সুধীর কর্মকার, গৌতম সরকার সব লাইন দিয়ে সব চলে গেল। তো আমার দেখা সেরা খেলোয়াড় সুধীর কর্মকার, ইস্টবেঙ্গলের রাইট ব্যাক। এই যে যারা আপনাদের কাজের সূত্রেও যারা এতদিন আওয়াজিত, তাদের সঙ্গে তো দেখা হয়েছে এর মধ্যে? হ্যাঁ, দু একদিনের মধ্যে দেখা হয়েছে। তারা জড়িয়ে ধরে বলছে লালুলুদ অভিনন্দন, লালুলুদ অভিনন্দন। সামলা কিছু মনে করো না। আর টেলিফোন করেও সে একই কথা বলছে। তুমি খেপেছিলে, বুঝতে পারলাম তোমার আমাদের ওপর কিরম রাগ ছিল তোমার, বুঝতে পারছিলাম তোমার কথাগুলোর মধ্যে। তোমার ছবি এরম ভাইরাল হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি আর তো জানতাম না যে আমার ছবি উঠছে। মাঠে সবাই ক্যামেরা, এই মোবাইল ঘোরায়। কালকেও দেখছিলাম একজন প্রায় 75-এর ওপর, 80 বছরের বুড়ো, খালি ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলছে। আমি বললাম দাদু বসুন না, সবই তো ফেসবুকে পেয়ে যাবেন। ও দেখলাম রীতিমতো আমার মাপলো, আর আমি কিছু বলিনি। তারপরে আমিও দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে অনুষ্ঠানটা একটুখানি দেখে চলে এসেছিলাম। আসলে মাঠের ওইটা দেখেছি ঠিকই, কিন্তু ও প্রতিটা মুহূর্তেই বাড়ি আসা, এলাকায় একটু বুক ফুলিয়ে ঘোরা, এর একটা মজা আছে। কদিন ধরেই কালকে রাত্রিরে বুক ফুলিয়ে ঘোরা। আর মোহনবাগান সমর্থক যারা খুব কমিটেড, অনেকে এখানে মোহনবাগান ক্লাবের সদস্যও আছে, তারা কেউ নেই, তারপরে এলাকা জুড়েই ফাঁকা আর কি ছিল কালকে। মানে একা এখন রাজত্ব করছে? একা রাজত্ব করছে, বুক ফুলিয়ে মোড়ের মাথায় ঘুরে বেড়াচ্ছে। দেখুন, একটা বিষয় যে সমর্থক একরকম, এই আবেগটা ধরে রাখা একরকম, এবার কি হয়, এটা কোনো একটা গ্রুপ বা সংস্থাকে তো ঘিরেই হয়, যেটা আপনার কাছে ইস্ট বেঙ্গল ক্লাব। কোনো ঘটনা, যে ঘটনাটার জন্য এত আবেগ তাড়িত হয়ে থাকা একটা দলের প্রতি, সেটার কি কারণটা কি? সেটা কি ছোটবেলা থেকে ইস্ট বেঙ্গল সাপোর্টার, বাড়ির সকলে যেটা জানে যে ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমরা এইভাবে বড় হই, বাবা মা ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমিও ইস্ট বেঙ্গল সাপোর্টার। আপনার জায়গাটার শুরু হওয়া কিভাবে? না, আমার ওই এমনি সেরম স্পেসিফিক কিছু নেই। ইস্টবেঙ্গল বুঝতে শিখে ইস্টবেঙ্গল, লেখাপড়া শিখতে পেরে ইস্টবেঙ্গলটা জেনেছি, লেখাপড়া শেখার আগে জেনেছি, ব্যাস। এটা একদম ভেতরে গেঁথে গেছে। এটা কোনো ঘটনার জন্য গেঁথে গেছে তা না, এটা যাবেও না কোনোদিন। আমি বলি, আমাকে অনেকে যখন আমার পেছনে পড়ে যায়, তখন আমি বলি দেখ, কেটে দেখ, লাল হলুদ রক্ত হয়ে যাবে। এটা আমি বলি সবসময়। ইস্ট বেঙ্গল ক্লাব আপনার কাছে কি, মানে পরিবার সদস্য নাকি ক্লাব? না, ইস্টবেঙ্গল ক্লাব আমার কাছে পরিবারের মতো।
অনেকে অনেক কিছু বলে, এই কর্মকর্তা ওই কর্মকর্তা সেই কর্মকর্তা, অনেক নির্বাচন হয়। ইস্টবেঙ্গল ক্লাব আমার কাছে আমার ফ্যামিলির একটা অংশ মনে হয়। কারণ আমি এখন ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বার, আমার তো টিকিট বাঁধা থাকে। যদিও কালকের লাস্ট দিনে খেলার টিকিট ছিল না, আমার এক বন্ধু আছে ইস্টবেঙ্গল ক্লাবের, দায়িত্বেও আছে বোধহয়, সম্ভবত কোষাধ্যক্ষ, ও আগে ক্রিকেট সচিবও ছিল, সদানন্দ মুখার্জিও আমাদের ইয়ারের ছেলে, এই পাশেই থাকে ও। তো ও আমাকে সবসময় সাপোর্ট দেয়, মানে কোথাও টিকিট পাক না পাওয়া ও আমাকে টিকিট দেয়। আমি ইস্টবেঙ্গল মেম্বারশিপের থেকে ও আমার সবসময়, এই পুরো সিজনটা আমাকে ভিভিআইপি টিকিট দিল। খালি মোহনবাগান ম্যাচটায় বললো, শ্যামল ওরা এরকম টাকা নিচ্ছে, কী করবো বলো, পাচ্ছি না, কী করবো। কারণ তুমি ইস্টবেঙ্গল মেম্বারশিপ গ্যালারি একটা কমপ্লিমেন্টারি দাও। আমার তো মেম্বারশিপ কার্ড ছিল, আমি কার্ড বাড়িতে পড়েছিল, কার্ড নিয়ে অন্যরা যায় গিয়ে টিকিট নিয়ে নেয়, আমার ও টিকিটটা দেয়। এবারেও মানে আমি 500 টাকা টিকিট কিনেছিলাম, ইন্টার কাছি বললো কী করবে, আমি বললাম ও 1000 টাকা বলেছিলাম, 1000 টাকা হলেও কিন, লাস্ট ম্যাচটাই যাবো, কারণ আমার তখন বুকের দম আটকে আসছে। বললো 500 টাকা আগের দিন রাত্রে, বললাম ঠিক আছে আমি সকালে দিয়ে আসছি। টিকিটটা দিল, খেলা দেখতে বেরোবো 4:30, আমি বাড়ি থেকে 5:30 বেরিয়েছি। আমার ফোন করলো যে তুমি কি বাড়ি আছো, আমি বললাম হ্যাঁ বাড়ি আছি। শিগগিরই টিকিটটা নিয়ে চলে আসো। টিকিটটা নিয়ে গেলাম, দেখলাম আমাকে ভিআইপি। বলে তুমি ভিআইপি ছাড়া যাবে, এটা হয়? আমার তুমি টাকা, তোমার টিকিটটা দাও। ও টাকাটা বললো, আমি বললাম তুমি টিকিটটা নিয়ে কেউ, বলে আমার এক্ষুনি লোক আসছে টিকিট নিয়ে চলে যাবে, 500 টাকা নিয়ে যাও। বললো তুমি 500 টাকা তোমার খরচা করতে হবে না। ও টিকিটটা দিল। আর তখনই একটা স্ট্রাইক করেছিল যে এইবারে মনে হচ্ছে তাহলে চাকা ঘুরবে, জিততে হয়তো এবারে সত্যিই চ্যাম্পিয়ন হতে পারে। কারণ এ বছরে একটা মেম্বারশিপ করাই টিকিট পয়সা দিয়ে কেটে আমি যাই না, টিকিট আমি ঠিক পেয়ে যাই বিনা পয়সায়। ও আছে আমার বড় মানে আমার সাপোর্ট দেয় আর কি। তো জানি তাহলে এবারে হবে আর কি, ভিআইপি গ্যালারির টিকিট পেয়ে গেছি, তাহলে মনে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন হবে। আর কিশোর ভারতীতে খেলা দেখতে গিয়ে ইস্টবেঙ্গল হারেনি। আগে তো, এখনকার মাঠ আলাদা, আগে শ্রীকান্ত দত্ত স্ট্রাইকারে খেলতো, কিশোর ভারতী মাঠে এতখানি পা ঢুকে যেত, সেই সময় যেতাম কিশোর ভারতী মাঠ, রবীন্দ্র সরোবর মাঠ, এইসব জায়গাগুলো স্কুটার নিয়ে নিয়ে আমি চলে যেতাম, খেলা দেখতে যেতাম সব। তখন তো মাঠটার এই অবস্থা ছিল, আজকে মাঠটায় কিন্তু ভয় একটা ছিল, মাঠটা ছোট, সল্টলেক স্টেডিয়াম হচ্ছে, ওরা সামনে দাঁড়িয়ে যাবে 10 জন আর আমরা গোল করতে পারবো না। এটা প্রায় আশঙ্কাটা সত্যিতে পরিণত হচ্ছিল। যাই হোক, আর তখন আর হলো না। যাই হোক, এটা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বলে মনে হয় ওই আবেগের বিস্ফোরণ হয়েছে। এখনকার ছেলেদের মধ্যেও আছে আবেগ, কতটা আছে আমি বলতে পারবো না, আছে আবেগ। যেরকম আমি যখন ভিআইপি গ্যালারিতে ঢুকছি, যে গেট দিয়ে সাধারণত ঢুকি সেই গেট দিয়ে না বলে পেছনের গেট, মানে আমার ধারণা আমি প্রায় 3 কিলোমিটার হেঁটে ভিআইপি গেটের সামনে যখন সামনের দিকে যাচ্ছি, কতগুলো ছেলে ইস্টবেঙ্গলের জার্সি পরে যাচ্ছে, হাঁটছে। বলে কাকু খেলা দেরি আছে, তখন 7:05, আপনি এত তাড়াহুড়ো করে যাচ্ছেন, আমরা তো 6 নম্বর গেটে যাবো। আমি বললাম ভিআইপি গেটটা খুঁজছি। বলে আপনি এত দৌড়চ্ছেন কেন? আমি বললাম ভাই 66 বছর বয়স, 72 সাল থেকে খেলা দেখছি, হাঁটতে পারবে 66 বছর বয়স? বলে কি বলছেন কাকু, আপনার 66, আপনি আমাদের সামনে দিয়ে অলমোস্ট দৌড়ে চলে গেলেন। আমি বললাম হ্যাঁ, এখনো আছে, ইস্টবেঙ্গলটা ভেতরে আছে, তাই মাঠে ঢুকে সোজা। বাড়িতে কি বললো, মানে এই যে বাড়ির এখন লোক খুব তো, খুশি। হ্যাঁ বল। এখন তো মোটামুটি আপনার এই কাদাটা প্রত্যেকে আবেগতাড়িত হচ্ছে, সেটা হ্যাঁ। মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, একদম, নিজেরা একদম। নিজেদের মতো করে হচ্ছে। বাড়িতে সেই কান্নাটা যখন দেখলো, ওই সত্যি কথাগুলো বেরিয়ে আসছে, তখন তারপরে বাড়িতে কি বললো? বাড়ির লোকের বাড়ির লোক বললো যে দাদা যেরকম বলছিল যে তুই পাগল হয়ে গেছিস, তোকে মোহনবাগান সাপোর্টাররা এবার খেলা দেখতে গেলেই মারবে, যেখানে ধরবে সেখানে মারবে। ধরবে মারবে, ওদেরও যেরকম লোকজন আছে আমারও লোকজন আছে, আর ধরলে মারলে মার খেয়ে বেঁচে এলে আমি বুঝে নেওয়ার মতো আমার ক্ষমতা আছে। না তুই এটা এই পাগলামিটা কেন করলি, না করতেই পারতি কেন? আমি বললাম আমি কি, নিজেটা হঠাৎ হয়ে গেছে, আমি কি করবো। বাড়ির লোকের একটা ছিল যে হাত পা চাপড়াতাম, ইস্টবেঙ্গল গোলের দিকে বল নিয়ে ঢুকছে, আমি এখানে খেলা দেখছি, খেলার মুম্বাইয়ে হচ্ছে, মানে খেলা প্রায় শেষ হচ্ছে অথচ গোল হচ্ছে না, হাত পা ঠোকা করা, এগুলো বাড়ির লোকের অভ্যাস আছে। আগে তো দরজা ফরজা অনেক ভেঙে টেঙে যেত ইস্টবেঙ্গল জিতলে, সেই আবেগটা বরাবর ছিল, কিন্তু কান্নাটা কোনোদিন বেরিয়ে আসেনি, আনন্দের কান্নাটা সেটা বেরিয়ে আসে সেদিন, সেটা হয়েছিল, বাস্ট করেছিল আর কি। সেটা না হলে হয়তো মরেই যেতাম, হার্ট অ্যাটাকই হয়ে যেত, ব্লাড মাথায় চলে গিয়ে সেরিব্রাল। বেঁচে গেলে ক্লোপিডোগ্রিল জাতীয় ওষুধগুলো আছে, যেহেতু ওষুধের লোক সেজন্য বললাম এই ওষুধগুলো খাও।
আমার দাদা আমার দিদি সব খায়, সেরিব্রাল হয়ে গেছে। সেটাও হতে পারতো, মাথায় রক্ত উঠে গেলে তাই তো হয়। বেস্ট 11 কি আপনার কাছে? বেস্ট 11 সেরমভাবে কিছু মনে পড়ছে না। গোলে তো তরুণ বোস ছিল যদিও, ভাস্কর গাঙ্গুলি, এদিকে সুধীর কর্মকার, মনোরঞ্জন ভট্টাচার্য, অশোক লাল ব্যানার্জি। লেফট ব্যাকে ছিল প্রবীর মজুমদার বলে একজন ছিল, খুব ভালো খেলতো প্রবীর মজুমদার। কাজল ডালি পরে খেলেছে, খুব একটা না। তারপরে যারা এসছে বলাই মুখার্জি, চিন্ময় চ্যাটার্জি, এরা না। তারপর হাফে ছিল সমরেশ, গৌতম সরকার। মোহন সিং 1 বছর খেলেই মোহনবাগানে পয়সা পেলে উনি চলে গেল। এটা আর কি বরাবর করতো, আর ওই ওই একটা করে প্লেয়ার সই করতো আর আমাকে আওয়াজ দিত সবাই, এটাই হয়েছে। আর তারপর ফরওয়ার্ডে সুরজিৎ সেনগুপ্ত, হাবিব আকবর তো সব দলেই খেলেছে, আমাদের টিমেও খেলেছে। আর এখনকার মধ্যে যে ছেলেগুলো খেলছে, এই গত 2 বছর ধরে মনে হচ্ছে এরা জার্সির জন্য খেলছে, তার আগে ঠিক মনে হচ্ছিল না। আইএসএল হওয়ার আগে পর্যন্ত মনে হতো যে না, এই ছেলেগুলো জার্সি নিয়ে মানে আই লিগ যখন খেলতো। তারপরে যখন আইএসএল শুরু হলো মনে হলো যে এরা মনে হয় জার্সির জন্য খেলছে না। তবে গত বছর থেকে এবছরের মধ্যে মনে হচ্ছে যে না, এরা একটা জীবন দিয়ে খেলছে। পরবর্তী সময় ওদের উচ্ছ্বাস প্রকাশ দেখেও মনে হলো, বা মাঠে খেলার সময় দেখে মনে হলো যে এটা। আর এখনকার খেলোয়াড়দের মধ্যে আর এদের এক্ষুনি, যদিও এখন খেলা অনেক ভিডিও রেকর্ডিং হচ্ছে, এর খেলা ওইভাবে খেলে, ওর খেলা ওইভাবে ধরে ফেলছে, তখন যেহেতু এইগুলো ব্যবস্থাগুলো ছিল না, এদের খেলা তখন সেই সময় ভালো লাগতো। একটা স্বপ্ন পূরণ হওয়া, হ্যাঁ, এটা তো যেটা আপনি বললেন যে বেঁচে থাকতে দেখে গেলাম, এটাই জীবনের অনেকটা। এর পরের ধাপটা কি? এরপরে কি চাইছেন, কি স্বপ্ন রয়েছে? না, স্বপ্ন দেখা আমার শেষ। এরপরে ইস্টবেঙ্গল জিতলে জিতলো, না জিতলে না জিতলো, এইটা আমাকে খুব চাপ দিয়েছে। মানে বিশেষ করে আইএসএল শুরু হওয়ার পর থেকে আমি যা ট্রোলের শিকার হয়েছি, আমাকে যেভাবে আওয়াজ দিয়েছে এলাকার লোক হোক, আমার যারা অ্যাসোসিয়েট, তারা অন্য সবসময় ঠিক আছে, সবার সঙ্গে থাকি, সবার পাশে যাই, সে কেউ মরলেও যায়, কেউ মার খেলেও যায়, থানা পুলিশ যেখানে জঞ্জাট গণ্ডগোল সব জায়গায় থাকি, এলাকায় থাকি। এলাকায় মানে অ্যাক্রস এনি পলিটিক্যাল পার্টি আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমি যে মতাদর্শেই বিশ্বাসী হই না কেন, সবটাই ঠিক আছে। কিন্তু এই মোহনবাগান ইস্টবেঙ্গল হলেই দেখতাম সবাই বলতো এই আর্সেনাল বার্সেলোনা এইসব বলতো, আর মোহনবাগান ইস্টবেঙ্গল হলেই দেখতাম সবাই আলাদা হয়ে যাচ্ছে, তখনই সবাই আওয়াজ দিত। এবার চাইবো আরও ইস্টবেঙ্গল আরও ট্রফি জিতুক। এশিয়ায় তো আসিয়ানা কাপ পাওয়া, তারপরে এশিয়ায় একটা ভালো জায়গা, চ্যাম্পিয়ন হওয়াটা কতটা সম্ভব জানি না, এই টিমে কতটা পারবে, টিম চেঞ্জ করে আরেকটু বেটার জায়গায় যাওয়া, এটা বড় স্বপ্ন। মূলত ভারতের ফুটবলকে বিদেশের এতে নিয়ে যাওয়াটা স্বপ্ন। ইস্টবেঙ্গল যাওয়ার প্রথম একটা ঘটনা বলি, ইস্টবেঙ্গল যাওয়ার প্রথম আইএসএল খেলে সেই বছর ওই শ্রী সিমেন্টের আমি মেম্বার ছিলাম, মিটিং ছিল, আমাকে ডেকেছিল, বললো তুমি আসো, আরেকজন মেম্বার তুমি এই মিটিংটায় থাকো। মিটিংটায় থাকার পর আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কলকাতার বন্ধু বললো যে তুমি স্টেজে উঠে বলবে। আমি বললাম কেন আমি বলবো? বললো না, আইএসএল খেলা নিয়ে তুমি বলবে। তো তারপর দেখলাম যে অনেকে বলছে, তা বলা যায়, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম। তা সেদিন স্টেজে যে বক্তব্য রেখেছিলাম, যারা ওই মেম্বাররা যারা উপস্থিত ছিল, সেই ভিডিওটা আমার কাছে নেই এখন, আমার অন্যান্য ছেলে তুলে রেখেছিল, তাতে সারা এটা মানে অডিয়েন্স হাততালি দিয়েছিল। এবং সেদিনই আমার স্বপ্নের কথা আমি বলেছিলাম, যেটা আজকে পূরণ হলো। তখন সবাই বলছিল, অনেকে তার মধ্যে মত দিচ্ছিল কেন খেলছে, কি এত প্রস্তুতি নেই, সিলেবাস সবাই কমপ্লিট করে ফেলেছে, আমরা কি করে এইটা সম্ভব, আমাদের পক্ষে কি করে সম্ভব। আমি বলেছিলাম যে আমার ধারণা নিশ্চিতভাবে ইস্টবেঙ্গল আইএসএল এবছর না হলেও একদিন চ্যাম্পিয়ন হবে, সেই স্বপ্ন আমি দেখি, আপনারাও দেখুন। এবং এই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে এশিয়ার ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাব একদিন একটা ভালো জায়গা নেবে, নিশ্চিতভাবে এই স্বপ্নটা সবাই দেখা শুরু করুন, একদিন না একদিন সেটা হবে। এবং এটা 12 বছর পর হবে, আর 22 বছর পর জাতীয় লিগের পর চ্যাম্পিয়ন হওয়া, এটা মানে আমার কাছে অন্যরকম ফিলিংস। চার্চিল ব্রাদার্সের কাছে হেরে গেলাম, আই লিগ হাতছাড়া, প্রথম আই লিগ আমরা পেতাম, সুভাষ ভৌমিক হারিয়ে দিল, ওই সিরিয়ার কোথাও কোনো জায়গার একটা প্লেয়ারকে দিয়ে গোল করিয়ে দিল, মাঠে বসে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম, সেই আশঙ্কাটা করছিলাম আর কি সেই সময়। তো যাই হোক, যে কথাটা বলেছিলাম আমি 12 বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএলে খেলা উচিত কি উচিত না, সেই দিনই ঘোষণা হয়ে গেছে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে।
অনেকে অন্যরকম যে কথা বলেছিলাম সেটা মিললো। এত চাইবো ইস্টবেঙ্গল শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরে এশিয়ার ফুটবলে নাড়া দিয়ে দিক, এটা চাইবো। আর যারা দায়িত্বে রয়েছে এখন আছে, যারা অন্য সময় পরের জেনারেশন আসবে, তারা নিশ্চিতভাবে সেই কাজটা করবে। সেদিনের আওয়াজের উত্তর আপনি সেদিনই দিয়েছিলেন এবং ইস্টবেঙ্গল সেই উত্তরটা দিয়ে দিয়েছে। কিন্তু আজকে আপনি যারা সারাদিন ধরে আওয়াজটা দিত, কি বলবেন একদম ডিরেক্টলি তাদের জন্য? আচ্ছা, যারা আওয়াজ দিত তাদের বলবো যে আমি যে কথা বলেছিলাম, মাঝে মাঝেই তর্ক হতো, যে স্বপ্ন দেখার কথা বলেছিলাম, যেটা বলেছিলাম সম্ভব নয়, সেটা সফল হলো। সেটা সফল হওয়ার জন্য আমি যারা আওয়াজ দিত তাদেরও অভিনন্দন জানাচ্ছি, কারণ তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে লাল হলুদ অভিনন্দন এরমভাবে বলেছে, তোমাকে লাল হলুদ অভিনন্দন জানিয়েছে। আমি সবার ভালো চাইছি, সবার ভালো হোক। আমার বিরুদ্ধের যারা, আমার ইস্টবেঙ্গলের পক্ষে যারা আওয়াজ দিয়েছিলেন, আমার তার জন্য কোনো নেই, কিন্তু সেটা আমার মনে জেদ ধরিয়েছিল। এবং দেখলাম আমি তো ফুটবলটা খেলবো না, নিজে ব্যক্তিগতভাবে খেলেছি, কলকাতায় 5th ডিভিশন লিগ খানিকটা খেলেছি, ক্রিকেট খেলেছি, কিছুই করিনি। ক্রিকেট খেলা, ফুটবল খেলা কিছুই হয়নি, কিন্তু আমি তো পূরণ করতে পারবো না। ইস্টবেঙ্গল ক্লাব সেটা পূরণ করলো, স্বপ্নটা সফল হলো। এটাই বলবো যে সবাই ভালো থাকুক, সুস্থভাবে থাকুক, খেলা হবে, কেউ হারবে কেউ জিতবে, সেই নিয়ে কারুর বিরুদ্ধে বিষোদ্গার করা না করে নিজের আনন্দ নিজের কাছে থাকাটাই সঠিক বলে আমার মনে হয়। নিজের আনন্দ অন্যের নিরানন্দের কারণ না হয়, সেইটা যেন সবাই দেখে, সব মানুষ দেখে, এটাই বলবো। এত গল্পের মধ্যে আমার কাছে একটা খবর এসেছে যে ওনার পরিবার সকলে একসঙ্গে রয়েছেন এবং ওনার জন্য একটা সারপ্রাইজ রেখেছেন, সেটা আমরা কি দেখে নেবো একটু। দিদি ভাই, এটা আমার 4 বছরের ছোট ভাই, যার ফলে হয়েছে কি পাগল, উন্মাদ আমিও, কিন্তু আমারটা চাপা। রানীক্ষেতে যখন আমি খবর পাই যে ও এরকম করছে, আজকে জিতেছে, আমি আর রুখতে পারিনি নিজেকে। একটা ওর পছন্দের রঙের পেপ জিন্সের একটা গেঞ্জি আমি ওকে দিলাম। আমরা ছোটোবেলা থেকেই ইস্টবেঙ্গল ছাড়া কিছু বুঝি না। আমাদের বাড়ির রেওয়াজ হলো ইস্টবেঙ্গল যদি জেতে তাহলে ও মাংস আনবে এবং আমরা সবাই মিলে উপভোগ করব। আমার মিসেস মোহনবাগানি, কিন্তু সেও মাংস খাওয়ার বেলায় ভাগ ছাড়ে না। আর এমনিতে এর জেনুইনিটি নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। ওটা জীবন সৎ, সিপিএম আর ইস্টবেঙ্গল ছাড়া এ কিচ্ছু বোঝে না, তবে সবটা ছাপিয়ে ইস্টবেঙ্গল, এই হলো ব্যাপার। আমি রাত্রে কি মাংস রান্না হয়েছে? আমি তো ছিলাম না, ও ছোড়া ছিল না বলে, আজকে হবে রাত্রে। আর মোহনবাগান সাপোর্টার কে? সে ওই আমি দিকে ওনার আছে। ওয়াইফ। আচ্ছা, আমরা ইস্টবেঙ্গল একই ঢাকা বিক্রমপুরের লোক, একই না, জায়গায়। ও এনজয় করে, আমরা আনন্দ করলে অবশ্যই ও এনজয় করে। বাড়িতে কিন্তু- লড়াই হয়নি আমাদের সেদিন? হ্যাঁ, না, লড়াই না, হয়নি। না, 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 আমার যা ও একশোই। ভীষণ helpful, এবং বাবা, আমাদের ও বাড়ির একটা খুব নিয়ম মজা আছে, ও করে। যখন এখানে বসে খেলা থাকে, কলকাতার বাইরের খেলা হলে, তখন এখানেও কাউকে ঢুকতে দেবে না, নট ইভেন মি। বলছে তুই চলে যা, তুই চলে যা, ফালতু কথা বলি না। রোজ রাত্রিবেলা এসে ইস্টবেঙ্গল খেলা থাকলে ওর পেছনে আমি লাগবো এবং ও আমাকে যা খুশি তাই বলবে, কিন্তু সেটাই আমাদের উপভোগ। আমরা জয়েন্ট ফ্যামিলি, একসাথে থাকি, একসাথে আনন্দ উপভোগ করি। এ দাদা সবথেকে বাড়ির বড় হেড। জয় জয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল। আর যিনি মোহনবাগান তিনি কোথায় গেলেন? এইখানে আছে, দেখো। লুকিয়ে পড়েছেন, ভেতরে লুকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। আমি মোহনবাগান সমর্থক হিসেবে আমি খুব গর্বিত, কিন্তু আমার দেওরের সঙ্গে আমার রীতিমতো আর কি আগে হতো। আমি জানি যে সমস্ত খেলায় হার জিত আছে, মতবিরোধ থাকতেই পারে, প্রত্যেক ইয়েতে আছে, কিন্তু এটা আমি নিজেকে কখনো বদলাতে পারিনি, পারবো না। মৃত্যুর দিন পর্যন্ত আমি মোহনবাগান সমর্থক, আমি জয় ইস্টবেঙ্গল বলতে পারবো না, এই জন্য আমি সামনে আসিনি। কিন্তু এই যে ইস্টবেঙ্গলের জয়, তাতে ওর যে আনন্দ, এটাকে আমি একদম মানে রাজনৈতিকভাবে সমর্থন করি। তাহলে আমরা যদি একটা হ্যান্ডশেক দেখে নিই। না, সেটা হতে পারে। আমি চেয়েছিলাম, আমি বাইরে ছিলাম, আমি কালকে মাঝরাত্রেই ফিরেছি। আমি বলেওছি ওকে, ওর দাদা কিনেছে ওর জন্য গেঞ্জি, আর আমি বলেছি ফিরে কিন্তু পাঠার মাংস ভাত চাই। দাদা বলেছে, একটু আগে বলেছে মোহনবাগান বলে পালিয়ে গেছে না। না, আমি ভীষণ গর্বিত। আমি বলি, আমি সবসময় ওকে বলি, ও কিরকম সমর্থক শুনুন, পা ভেঙে গেছে, খাটে শুয়ে আছে, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা হচ্ছে, টিভিতে দেখছে, ও ভাঙা পা নিয়ে দেয়ালে লাথি মারছে, মানে বলটা মিস করছে, মানে গোল মিস করছে, পাগলের মতো করছে। মানে আমার ভাসুর দাদা বলছেন যে ওরকম করিস না,
তোর তো আবার পা ইয়ে হয়ে যাবে। ও শুনছেই না, ও মাটিতে পড়ে বুক চাপড়ায়, ও এরকম করে মাটিতে শুয়ে বুক হাত দিয়ে বুক চাপড়ায়। বিশেষ করে আর একটা মাথায় হলো একটা আমার মা ছিলেন তো, মা আমাদের বড় করেছেন, আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন। তো আমার মাকেও ফোর্স করতো যে টিভিটা পুজো করে দাও, গ্রীষ্মকালে খেলা দেখতে। কাজে তার ফল আউট এইটা 62+, কিন্তু ওই চাইল্ডিশ নেচারটা যায়নি। বাড়ির সব থেকে ছোট তো, মানে ও যখন খেলা হবে টিভিতে, এই ঘরে ওর দাদা আর ও বসবে, আর ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে আমার ভাসুরপো বড় ভাসুরের ছেলে থাকতে পারে, আমরা কেউ ঢুকি না, ঢুকতে পারবো না, সেই পারমিশনই নেই। দরজা বন্ধ, এদিকে বন্ধ, সব বন্ধ, এখানে বসে খেলা দেখবে। আমি জিজ্ঞেস করিনি দরজা বন্ধ মানে কি ইস্ট বেঙ্গলে খেলা হচ্ছে, বললো হ্যাঁ ঠিক আছে ওদিকে আছি। মোহনবাগান জিতলে আমি ওকে বলেছি যে আমি পাঁঠার মাংস আনি বা মুরগির মাংস আনি, আমি আনন্দটা উপভোগ করতে চাই বাড়ির সবাইকে খাইয়ে। মোহনবাগান জিতেছে, কেননা এই বাড়িতে একমাত্র আমি মোহনবাগান সমর্থক। কিন্তু ও তো মোহনবাগান মানে জিতলে মোহনবাগানকে একদম যা বলে, আমি সেটা অন ক্যামেরা বলতে পারছি না, মানে প্রচন্ড রাগারাগি। মোহনবাগান কোনোদিনও জিততে পারে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি বলেছি যে তুমি তো ইস্ট বেঙ্গল জিতলে মাংস হাতে করে নিয়েই ঢোকো। আমি এরমও হয়েছে, আমি মাংস রান্না করে দিচ্ছি, খাই তো বটেই, আমার ওসব ব্যাপার নেই, খাবো না, মিস করবো নাকি। কিন্তু ও এটা নিতে পারে না, এখানে ওর একটা মানসিক হার, এখানেও মানে বাড়িতে একটা ছোট আওয়াজ আছে আর কি। এটা ওর মানসিক যাই হোক। হার, আমার কিন্তু এখানে মানসিক জয়। আমি কিন্তু খেলায় না, হার আমার জিত পক্ষে আছে। মোহনবাগান জিতবে, তাতে আবার মাংস খাওয়া এটা হবে না, এটা খাবো, বেঁচে থাকতে কেন হবে হবে না? পরের জন্মেও হবে না। তাহলে ইস্ট বেঙ্গল জিতলে যদি আমি খেতে পারি, তাহলে মোহনবাগান জিতলে ও না, এ খাওয়া ব্যাপারে উচিত তো? আমি একটু আপনাদের গোড়াই কথাবার্তা বলা বলেন তাহলে। হ্যাঁ। আমি তো ওকে বলি যে মোহনবাগানের মেয়ের সাথে বিয়ে হতো তাহলে তো এতদিনে ডিভোর্স হয়ে যেত। ও করতোই না, ওর ইয়ে ছিল, মোহনবাগানের মেয়েও বিয়ে করতোই না, করতোই না। এটা তো ওর একটা বিয়ের শর্ত ছিল না। ওরই একমাত্র মানে ওর দাদা, আমার তো লাভ ম্যারেজ, কিন্তু আমি সেক্ষেত্রে আমি জানি, আমি বলেইছি কোনো দিনও মানসিক পরিবর্তন আসবে না, আমি মোহনবাগান। এবার আমার মেয়ে হয়েছে যে, আমার মেয়ে ছোটবেলায় আমায় সমর্থন করতো, ভীষণ মার প্রতি এ ছিল মোহনবাগান। বড় হয়ে এখন পুরো ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে গেছে, তার বিয়ে করেছে সেই ইস্ট বেঙ্গল সমর্থক, মানে সমর্থন করে তাকে। কাজে সে মাঠে খেলা দেখতে যায়, আমার মেয়েও যায়, জামাইও যায়, তারা শুনছে আজকে, মানে ওর কাকাকে ওরা ছোট্টুস বলে, তার ইন্টারভিউ হচ্ছে, খুব খুশি, খুবই খুশি। আমরা 4 জনই বেড়াতে গিয়েছিলাম, আমাদের ইস্ট বেঙ্গল। আমরা কালকে মাঝরাতে ফিরেছি, ওই জন্য ওরাও মানে ইয়ে করতে পারছে না, নাহলে ওরা মানে ভিডিও ক্যামেরায় দেখতো আর কি। আচ্ছা, ও এবার কিন্তু আমরা ও কিন্তু ডিভিশন খেলেছে, 4th ডিভিশন অব্দি ফুটবল খেলেছে। হ্যাঁ, তারপরে পায়ে চোট আর নাকে একটা হেভি চোট পেয়েছে, নাকটা তখন ও খেলাটা ছেড়ে দিই। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।